শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ভার্চুয়াল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। ঈদের পর আবার আমরা ভার্চুয়াল ক্লাসে তোমাদের সাথে সম্পৃক্ত হচ্ছি। আশা করি তোমরা বই খাতার সাথে সম্পৃক্ত আছো। চলো আমরা আলোচনায় ফিরে যাই। প্রথমে আমার পরিচয় জেনে নাও। আমি ডক্টর আ.ফ.ম. সাইফুর রহমান বিয়া, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, নারায়ণপুর ডিগ্রি কলেজ, মতলব দক্ষিণ, চাঁদপুর। আসো এখন আমরা পাঠ পরিচিতি জেনে নেই। বিষয় যুক্তিবিদ্যা, দ্বিতীয় পত্র, চতুর্থ অধ্যায়, শ্রেণী একাদশ এবং দ্বাদশ। বন্ধুরা, তোমাদের সাথে থাকবে বই, খাতা, কলম, পেন্সিল, স্কেল, ইরেজার। আশা করি তোমরা প্রয়োজনীয় উপকরণ নিয়ে প্রস্তুত হয়েছ। আমরা আজকের পাঠ শিরোনাম জেনে নেই। আজকের পাঠ শিরোনাম হলো প্রকল্প, যাকে হাইপোথিসিস বলা হয়। আজকের এই ক্লাস একাদশ দ্বাদশ উভয় শ্রেণীর জন্য গুরুত্বপূর্ণ। তবে পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রকল্পের উপরে একটা ক্লাস নেওয়ার জন্য অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো। তোমাদের এই রিকোয়েস্ট বিবেচনায় রেখে আমি আজকে প্রকল্পের উপর ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ক্লাসটা তোমরা মনোযোগ দিয়ে দেখবে। আমরা লার্নিং আউটকামে দেখব আজকে তোমরা কি কি বিষয় জানতে পারবে। লার্নিং আউটকামে তোমরা আজ প্রকল্পের ধারণা ব্যাখ্যা করতে পারবে, প্রকল্পের স্তর বর্ণনা করতে পারবে, প্রকল্পের প্রকারভেদ বর্ণনা করতে পারবে, বৈধ প্রকল্পের শর্ত ব্যাখ্যা করতে পারবে। আগেই বলেছি প্রকল্পকে হাইপোথিসিস বলা হয়। আসলে প্রকল্পের সাথে আমরা কম বেশি সবাই শব্দটির সাথে পরিচিতি। আমাদের পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক জীবনের প্রতিটি স্তরেই প্রকল্পের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রকল্প শব্দটি ইংরেজি হাইপোথিসিস শব্দের বাংলা অনুবাদ। তবে কেউ কেউ হাইপোথিসিস শব্দের বাংলা প্রতিশব্দ হিসেবে প্রাক কল্পনা, আন্দাজ, কল্পনা, প্রাক অনুমান এবং আনুমানিক ধারণা শব্দগুলো ব্যবহার করে থাকেন। আসো আমরা প্রকল্পের একটা সাধারণ সংজ্ঞা জেনে নিই। সাধারণ অর্থে প্রকল্প হলো একটা আনুমানিক ধারণা। কোনো বিষয়, বস্তু বা ঘটনা সম্পর্কে যে আনুমানিক ধারণা বা সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকেই প্রকল্প বলে। এখন আমরা বিভিন্ন যুক্তিবিদেরা প্রকল্পের বা হাইপোথিসিসের বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। আমরা স্বনামধন্য যুক্তিবিদ I.M. কফি সংজ্ঞা জেনে নেই। কফি তার সায়েন্স অফ লজিক গ্রন্থে বলেন, প্রকল্প হলো ব্যাখ্যা দানের একটা প্রচেষ্টা। কোনো ঘটনাকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য যে প্রাথমিক আনুমানিক ধারণা করা হয় তাই হলো প্রকল্প। প্রকল্প উদাহরণের সাহায্যে বিষয়টি আরও স্পষ্টভাবে ব্যাখ্যা করা যায়। যেমন একজন ছাত্র কলেজ থেকে হোস্টেলে গিয়ে দেখতে পেল তার কক্ষের জানালার কাচ ভাঙা। ছাত্রটি আন্দাজ করলো কেউ হয়তো জানালা ঢিল ছুঁড়েছিল। তার এই আন্দাজ হলো একটা প্রকল্প। যদি সত্যি সত্যি কক্ষের মধ্যে কোনো ডিল খুঁজে পাওয়া যায় তাহলে আন্দাজ বা প্রকল্পটি সত্যি বলে প্রমাণিত। বন্ধুরা, আরেকটা বিষয়, যেমন প্রতি অর্থ বছরে একটা বাজেট পেশ করা হয়। এই যে বাজেট পেশ করা হয় এক বছরের জন্য, এইটাও একটা প্রকল্প। যেমন অনেক সময় কোনো অনুষ্ঠানের পূর্বে, যেমন ঈদের সময় তোমাদের ভাই বোনদের জন্য কী ধরনের পোশাক দিবে, কত টাকার মধ্যে দিবে, এই ধরনের একটা চিন্তা ভাবনা করা হয় এবং তোমাদেরকে বলা হয়। এই যে
একটা সম্ভাব্য বাজেট নেওয়া হয়, এটাই হলো প্রকল্প। তো আশা করি প্রকল্প তোমরা জেনে গেছো। আসো আমরা এই প্রকল্পের স্টেজ অর্থাৎ স্টেজ অফ হাইপোথিসিস জেনে নেই। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। প্রকল্পের 4টা স্তর রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। স্তর চারটি হলো ঘটনার নিরীক্ষণ, আনুমানিক ধারণা গঠন, সিদ্ধান্ত গ্রহণ, যাচাইকরণ বা সিদ্ধান্ত যাচাইকরণ। অর্থাৎ কোনো বিষয়ে প্রকল্প প্রণয়ন করতে হলে প্রথমে সেই ঘটনাকে অবজার্ভ করতে হবে, তারপরে সেই বিষয়ে একটা আনুমানিক ধারণা নিতে হবে, আনুমানিক ধারণা নেওয়ার পর সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, সিদ্ধান্ত গ্রহণ করার পর সিদ্ধান্তটা সঠিক কিনা সেটা যাচাই বাছাই করতে হবে। আরেকটা কথা বলে রাখি, তোমাদের এমসিকিউর জন্য এই স্তর 4টি খুবই ইম্পর্টেন্ট। কারণ পরীক্ষায় আসে প্রকল্পের প্রথম স্তর কোনটি বা নিম্নের কোনটি প্রথম স্তর, অথবা প্রকল্পের শেষ স্তর কোনটি, অথবা প্রকল্পের স্তর কয়টি। এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা জেনো প্রকল্পের স্তর হলো 4টি। তাহলে তোমরা এখানে জেনে গেছো প্রকল্পের স্তর কয়টি এবং কী কী, প্রথম স্তর কোনটি, শেষ স্তর কোনটি। এখন আমরা জানবো প্রকল্পের ক্লাসিফিকেশন অফ হাইপোথিসিস, যাকে আমরা প্রকল্পের শ্রেণীবিভাগ বলে থাকি বা প্রকারভেদ বলে থাকি। যুক্তিবিদ কারভেদ রিড 3 প্রকার প্রকল্পের কথা বলেছেন। সেই 3 প্রকার প্রকল্প হল কর্তা সংক্রান্ত প্রকল্প, নিয়ম সংক্রান্ত প্রকল্প, পরিবেশ সংক্রান্ত প্রকল্প। কর্তা সংক্রান্ত প্রকল্প, তোমরা মনোযোগ দিয়ে বিষয়টা শোনো। তুমি কলেজ থেকে তোমার পড়ার রুমে ঢুকে তোমার দেখতে পাইলা যে তোমার হাত ঘড়িটি নেই, অর্থাৎ হাত ঘড়ি তুমি খুঁজে পাচ্ছ না। এখানে কে নিয়েছে এই সম্পর্কে যে চিন্তা করবা সেটা কর্তা সংক্রান্ত প্রকল্প। আর কিভাবে নিয়েছি, তুমি কি দেখলা যে জানালাটা ভাঙ্গা কিনা বা দরজাটা খোলা ছিল কিনা, এই বিষয়ে যে প্রকল্প চিন্তা করবা, প্রকল্প নিবা, সেটা নিয়ম সংক্রান্ত প্রকল্প। আর কোন অবস্থায়, তখন কি সন্ধ্যাবেলা ছিল না রাত্রি ছিল বা দিনের বেলা ছিল না পরিবেশটা নিরিবিলি ছিল, এইটা হলো পরিবেশ সংক্রান্ত প্রকল্প। তাহলে প্রকল্প 3 প্রকার: কর্তা সংক্রান্ত প্রকল্প, নিয়ম সংক্রান্ত প্রকল্প এবং পরিবেশ সংক্রান্ত প্রকল্প। এই 3টি বিষয় তোমরা জেনে রাখবে। পরীক্ষায় এমসিকিউতে এই প্রশ্নটা করা হয়, প্রকল্প কত প্রকার। তবে প্রকল্প আমরা যে কেউ করতে পারি, কিন্তু সকল প্রকল্প সঠিক হয় না, যথার্থ হয় না, বৈধ হয় না। প্রকল্প বৈধ হতে হলে কতগুলো নিয়ম মেনে চলতে হয়। সেই নিয়ম না মেনে প্রকল্প প্রণয়ন করলে সেই প্রকল্প অবৈধ প্রকল্প হবে। এখন বৈধ প্রকল্পের যেই শর্ত বলি আছে, সেই শর্তগুলো নিয়ে আমি আলোচনা করব এখন। কন্ডিশন অফ ভ্যালিড হাইপোথিসিস। নাম্বার 1, প্রকল্পকে সুনির্দিষ্ট হতে হবে। অর্থাৎ কোনো বিষয়ে প্রকল্প প্রণয়ন করতে হলে সেটা সুনির্দিষ্ট হতে হবে, সুস্পষ্ট হতে হবে, অস্পষ্ট হলে চলবে না। কারণ কোনো অস্পষ্ট প্রকল্প কোনো ঘটনার সঠিক ব্যাখ্যা বা যথার্থ ব্যাখ্যা দিতে পারে না। মনে করো কারো মৃত্যু হলে যদি ডাক্তার বলেন দেহের অভ্যন্তরীণ গোলযোগের কারণে তার মৃত্যু হয়েছে, তাহলে তা হবে অস্পষ্ট এবং অনির্দিষ্ট প্রকল্প। কারণ এখানে সুনির্দিষ্ট কোনো প্রকল্প প্রণয়ন করা হয়নি, এই প্রকল্প যথার্থ নয়। নাম্বার 2, প্রকল্পকে সঙ্গতিপূর্ণ হতে হবে, আজগুবি হলে চলবে না। বৈধ প্রকল্পকে আত্মবিরোধী বা আজগুবি হলে কখনো সেটা যথার্থ প্রকল্প হবে না। বৈধ প্রকল্পকে আত্মসঙ্গতিপূর্ণ হতে হবে। যেমন কারো মশারি হারিয়ে গেলে, অথবা তোমার বাসায় যদি কোনো গেস্ট আসে, তোমার আম্মু বললো যে তাকে মশারিটা খাটিয়ে দাও, তুমি আলমারি খুঁজে মশারি না পেয়ে যদি বললা আম্মু মশারা যুক্তি করে মশারিটা নিয়ে গেছে, তাহলে এটা যথার্থ প্রকল্প হবে না, এটা হবে আজগুবি প্রকল্প। 3 নম্বরে আসি আমরা। বৈধ প্রকল্পকে যৌক্তিক হতে হবে, অর্থাৎ অযৌক্তিক কোনো বিষয় প্রকল্প হতে পারে না। অযৌক্তিক হলে তা গ্রহণযোগ্য হবে না, অবাস্তব এবং অযৌক্তিক প্রকল্প মূল্যহীন। যেমন করোনা ভাইরাসের কারণে যদি প্রকল্প করা হয় যে কোনো দেবতার অসন্তুষ্টির কারণে করোনা ভাইরাস দেখা দিয়েছে, তাহলে তা হবে অযৌক্তিক, অসঙ্গতি প্রকল্প। প্রকল্পকে বাস্তব ভিত্তিক হতে হবে। অন্ধবিশ্বাস, কুসংস্কার, অবাস্তব অতি প্রাকৃতিক বিষয় নিয়ে কোনো প্রকল্প তৈরি করা যায় না। যদি বলা হয় রাহু নামক দেবতা সূর্যচন্দ্রকে গ্রাস করার কারণেই সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণ হয়, তাহলে তা হবে কুসংস্কার, অন্ধবিশ্বাসের ফলে তৈরি, তা হবে অবাস্তব প্রকল্প। কারণ
আমরা জানি পৃথিবীর ছায়া চন্দ্রের উপর পড়লেই চন্দ্রগ্রহণ হয়, তাহলে এই প্রকল্প অবশ্যই অবাস্তব, এটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা এটা জানতে পেরেছি প্রকল্পকে অবশ্যই বাস্তব ভিত্তিক হতে হবে। বৈধ প্রকল্পকে আরেকটা বিষয় যেটা না বললে নয়, যে বৈধ প্রকল্পকে নিয়মের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে, অর্থাৎ অসঙ্গতি হলে সেটা বৈধ প্রকল্প বলা যাবে না। যেমন বাগানের মালিক সকালে বাগানে গিয়ে দেখে তার বাগানে কোনো ফল নেই বা পেয়ারা নেই, যদি সেই প্রকল্প প্রণয়ন করে তার বাগানের সব ফল আকাশে উড়ে গেছে, তাহলে তা হবে অসত্য প্রকল্প এবং তা নিয়মের বিরোধী। কোন নিয়ম? মাধ্যাকর্ষণ নিয়মের বিরোধী। কারণ তোমরা সবাই জানো বিজ্ঞানী নিউটন এই তথ্যটা আবিষ্কার করেছেন, এবং আপেলের গল্প আমি অন্য এক সময় তোমাদের সাথে যখন দেখা হবে সেই গল্পটা তোমাদের শোনাবো। তো এখন এটা যদি মানা হয় তাহলে মাধ্যাকর্ষণ নিয়মকে অমান্য করা হবে, কিন্তু এটা কখনো সম্ভব নয়, কারণ নিয়মের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে যথার্থ বৈধ প্রকল্পকে। আর বৈধ প্রকল্পকে প্রমাণযোগ্য হতে হবে। যেমন কোনো শিশু হারিয়ে গেলে যদি প্রকল্প প্রণয়ন করা হয়, শিশুকে জিনে নিয়ে গেছে বা ভূতে নিয়ে গেছে, তাহলে তা অবৈধ প্রকল্প, কারণ জিন নিয়ে গেছে কিংবা তা প্রমাণ বা অপমান কোনোটাই করা যায় না। কারণ প্রকল্পকে আমরা আগেই বলেছি প্রমাণযোগ্য হতে হবে, যথার্থ প্রকল্প প্রমাণযোগ্য না হলে বৈধ হবে না। নাম্বার 7, প্রকল্পকে কোনো বিষয় বা ঘটনা ব্যাখ্যা করার জন্য পর্যাপ্ত বা যথার্থ হতে হবে। যেমন কোনো দেশের নারী ও শিশু পাচারের কারণ হিসেবে যদি প্রকল্প করা হয় ওই দেশের জনসংখ্যা বৃদ্ধির কারণে এটি ঘটেছে, তবে অপর্যাপ্ত প্রকল্প, অসঙ্গতি প্রকল্প, অযৌক্তিক প্রকল্প, কাজে এটা মানা যাবে না। বন্ধুরা, আজকের আলোচনায় আমরা প্রকল্প কী, প্রকল্পের স্তর কয়টি, প্রকল্পের প্রকারভেদ এবং বৈধ প্রকল্পের শর্তাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি তোমরা এই বিষয়টা সম্পর্কে যথার্থ জ্ঞান লাভ করতে পেরেছ। এর উপর ভিত্তি করে আমি আজকের আলোচনার উপর ভিত্তি করে তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি, সবাই লিখে নাও। বৈধ প্রকল্পের শর্তাবলী উদাহরণসহ ব্যাখ্যা করো। আমি আবার বলছি, বৈধ প্রকল্পের শর্তাবলী উদাহরণসহ ব্যাখ্যা করো। প্রকল্প বলতে কি বুঝো? এই দুটো বাড়ির কাজ সুন্দরভাবে তোমরা প্রস্তুত করে নিবে। তোমরা পড়াশোনার সাথে থাকবে, ক্লাসের সাথে থাকবে, তোমরা বইয়ের সাথে থাকবে, সবাই নিয়ম মেনে চলবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে, শারীরিক দূরত্ব বজায় রাখবে। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।